শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে এসেছে পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী দায়ের শিকারে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। অবশেষে আর বাঁচতে পারবে না মির্জা আব্বাস। হাদিকে মারতে 127 কোটি টাকা দেন খুনিদের। গুঞ্জনটা ছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে মির্জা আব্বাসের নামটি জড়িয়ে পড়েছে। একে একে এবার সব ঢোলের বিড়াল সামনে আসতে চলেছে। ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড কে, সেই গোপন রহস্য বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার সেই মিশনে। 27 কোটি টাকার লেনদেন ধরিয়ে দিয়েছে আসল অপরাধীকে। মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে ওসমান হাদির খুনের 27 কোটি টাকার লেনদেন। সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। ঢাকা ৮ আসন। এই আসনটি নিয়ে মির্জা আব্বাসের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তরুণ ও জনপ্রিয় নেতা শরীফ ওসমান হাদি। হাদি এই আসনের নির্বাচনে শক্ত প্রস্তুতি নিয়েছিলেন। মির্জা আব্বাসের জন্য তিনি ছিলেন এক বিশাল ভয়ের কারণ। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে খুব সূক্ষ্মভাবে প্ল্যান করে পরিকল্পনা করে এরপরে মেরে ফেলা হয়েছে, এবং এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে ওসমান হাদিকে মেরে ফেলার পর যারা মূলত এই ঘটনায় জড়িত বা যারা সহযোগিতা করেছে বা যারা মূল পরিকল্পনাকারী ও মাস্টার মাইন্ড, তারা যেন কেউ কোনোভাবেই ধরা না পড়ে, সম্পূর্ণভাবে যেন ধরা ছোঁয়ার বাইরে থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সে কারণেই ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় যে মূল মাস্টারমাইন্ড বা যার আদেশেই মূলত ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, সে এবার হাতে নাতে ধরা পড়েছে। এবং ওসমান হাদিকে মেরে ফেলার পরেই এদেশের মানুষও ধারণা করেছিল যে নিশ্চয়ই কোনো বড় রাঘব বল এর সাথে জড়িত এবং মূল মাস্টারমাইন্ড, যার স্বার্থের কারণেই মূলত ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। সে হচ্ছে ওসমান হাদির আসনে ওসমান হাদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা, যে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং আসামিরা রিমান্ডে সমস্ত প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় মূল যে মাস্টারমাইন্ড, সে প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়েছে এবং যার আদেশে ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, এবং এই বিষয় নিয়ে রিমান্ডে চাঞ্চল্যকর যে তথ্য বেরিয়ে আসছে, এই বিষয়গুলো আমরা দেখব। এগুলো দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় অর্থ লেনদেন ও সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রথমে আমরা দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুনি তো নয়, যেন বিরাট ধনকুবের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের ব্যাংক ব্যালেন্স দেখলে চোখ কপালে উঠবে যে কারো। ব্যাংকে তার 127 কোটি টাকার লেনদেন। শুধু হাদিকে হত্যা করার জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে 2,41,00,000 টাকা। কিন্তু কারা হাদিকে হত্যার জন্য এত টাকা দিল এই শুটারকে? কারা ফয়সাল করিম মাসুদের কোটি টাকার সাম্রাজ্যের পৃষ্ঠপোষক? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আজ। আমাদের পরিচিত পৃথিবীতে একটি জীবনের মূল্য অমূল্য, কিন্তু অপরাধ জগতের অন্ধকার গলিতে এই জীবনের দরদাম হয় কয়েকশো কোটি টাকায়। ফয়সাল করিম মাসুদের যে গল্পটি আমরা আজ বলবো, সেটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক হাড় হিম করা বাস্তবতা। ফয়সালের মূল পেশা সে ভাড়াটে শুটার, অর্থাৎ সে টাকা নিয়ে মানুষ হত্যা করে। কিন্তু তদন্তের টেবিলে যখন তার ব্যাংক ব্যালেন্সের হিসাব এলো, তখন কপালে ঘাম ছুটল তুখোড় গোয়েন্দাদেরও। ফয়সালের ব্যাংক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। ভাবুন তো, মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট কে হবে তা চূড়ান্ত করার আগেই ব্যাংক অ্যাকাউন্টের ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা। সিনেমার কাহিনীকেও হার মানাবে এই অপরাধের গল্প। ফয়সালের অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখা গেছে, হাদিকে হত্যার পরিকল্পনা যখন চলছিল, তখনই তার ব্যাংক ব্যালেন্স হঠাৎ করে ফুলে ফেপে ওঠে।
হাদি হত্যার ঠিক 3 মাস এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয় ফয়সালের নামে। মোট 2,41 লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। প্রথম দফায় 2025 সালের 18 সেপ্টেম্বর রূপনগরে ফয়সালের একটি ব্যাংক অ্যাকাউন্টে 1,76 লাখ টাকা জমা হয়। অ্যাকাউন্টটি ছিল এসএমই উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে। মজার ব্যাপার হলো, নামে উইমেন এন্টারপ্রাইজ হলেও এই প্রতিষ্ঠানের মূল হর্তাকর্তা ছিল ফয়সাল। এরপর হাদি হত্যার মাত্র 1 মাস আগে 4 নভেম্বর এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লীর একটি উপশাখায় জমা হয় 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে। ফয়সাল জানতেন একবারে এত টাকা উত্তোলন করা সম্ভব হবে না, তাই কিলিং মিশনে নামার আগে ফয়সাল ও তার স্ত্রী ব্যাংক থেকে ধাপে ধাপে 1,76 লাখ টাকা তুলে নেয়। পুলিশ ধারণা করছে এই টাকাই হাদি হত্যার মিশন কমপ্লিটে এবং ফয়সালের আত্মগোপনে ব্যবহৃত হয়েছে। গভীর চতুরতার সাথে মাত্র 65 লাখ টাকা ব্যাংকে রেখে বাকি টাকা ক্যাশ করে নেন ফয়সাল। হাদিকে খুন করার আগে ফয়সাল প্রতিটি পদক্ষেপ ফেলেছে সতর্কতার সাথে। হত্যাকাণ্ডের আগেই সে তার পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে। স্ত্রীকে নরসিংদীতে, বাবা মাকে কেরানীগঞ্জে এবং বোনকে বিদেশে পাঠিয়ে দিয়ে সে হাদিকে শেষ করার মিশনে নামে। নিজের পরিবারকে নিরাপদে রেখে ধ্বংস করে অন্যের সংসার। যদিও পুলিশ ইতিমধ্যে হাদির বাবা মা ও স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, কিন্তু একটি খুনের ঘটনাতে ফয়সালের অপরাধ শেষ নয়। ফয়সাল করিম মাসুদের কালো টাকার সাম্রাজ্য আরও অনেক বিস্তৃত। একজন সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকে সর্বোচ্চ 2টি বা 3টি, কিন্তু এই ব্যক্তির জাল কত গভীরে ছিল তা কল্পনা করতে পারেন? মাত্র একজন ব্যক্তির নামে দেশের 14টি নামি দামি ব্যাংকে সচল ছিল 53টি অ্যাকাউন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফয়সাল 53টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করত। 2017 থেকে 2025 এই 8 বছরের সংক্ষিপ্ত সময় তার এসব অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 127 কোটি টাকা। একজন খুনির হাতে 100 কোটি টাকার লেনদেনের এই অবিশ্বাস্য রহস্য চিন্তায় ফেলে দিয়েছে সিআইডি সহ সকল গোয়েন্দা সংস্থাকে। গোয়েন্দারা ফয়সালের কুকীর্তি খুঁজতে যত গভীরে গেছেন, ততই বেরিয়ে এসেছে এক অন্ধকার জগতের ব্লুপ্রিন্ট। একজন শুটারের ব্যাংকে 127 কোটি টাকার লেনদেন শুধুই কি খুনের সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এমন এক আন্তর্জাতিক সিন্ডিকেট যা আমাদের কল্পনারও বাইরে? একজন শুটারের অ্যাকাউন্টে এত বিশাল অর্থ কখনোই কোনো ভালো উদ্দেশ্যে আসতে পারে না। তাহলে এই টাকার যোগানদাতা কারা? পর্দার আড়ালে বসে কারা ফয়সালের মতো দাবার ঘুঁটি চালছে? এই 127 কোটি টাকার পাহাড় রাতারাতি তৈরি হয়নি। 2017 সাল থেকে শুরু করে প্রতি বছর ধাপে ধাপে টাকা ঢুকেছে, কখনো কয়েক লাখ, কখনো কয়েক কোটি। এই লেনদেনের ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের কাজ। খুনের সুপারির আড়ালে মূলত কালো টাকা সাদা করার এক বিশাল ইন্ডাস্ট্রি খুলে বসেছিল এই ফয়সাল। ফয়সাল কিন্তু বোকা ছিল না। সে জানত সরাসরি আন্ডারওয়ার্ল্ডের পরিচয় দিলে ধরা পড়ার সময়ের মাত্র ব্যাপার। তাই সে নিজের চারপাশে তৈরি করেছিল এক গ্ল্যামারাস কর্পোরেট মুখোশ। সমাজের চোখে সে ছিল একজন সফল এবং প্রতিভাবান আইটি ব্যবসায়ী। নিজের এবং নিজের স্ত্রীর নামে সে একে একে খুলেছিল বেশ কয়েকটি গাল ভরা নামের প্রতিষ্ঠান। নামগুলো শুনলে মনে হবে কোনো হাইটেক স্টার্টআপ কোম্পানি: অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিডস কর্পোরেশন আর ডিরেক্টরি প্রজেক্ট। এই নামগুলো যখন ভিজিটিং কার্ডে থাকত, তখন কেউ ভাবতে পারেনি এর ভেতরে কত বিষাক্ত জঞ্জাল জমা হয়ে আছে। সিআইডি এবং সাহসী সাংবাদিকরা যখন বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এসব কোম্পানির সন্ধানে গেলেন, তখন বেরিয়ে এলো আসল ধোঁজাবাজি। কাগজে কলমে বাংলা মোটর কিংবা আদাবরের বাইতুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোর ঠিকানা দেওয়া থাকলেও সেখানে বাস্তবে কোনো অফিস ছিল না। ছিল না কোনো দক্ষ আইটি ইঞ্জিনিয়ার বা কোনো উন্নত সার্ভার রুম। সেখানে ছিল শুধু শূন্য দেওয়াল আর মিথ্যে আশ্বাসের সাইনবোর্ড। লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা গেল 1.5 বছর আগেই তারা সব কিছু গুটিয়ে উধাও হয়ে গেছে। অর্থাৎ এই কোম্পানিগুলো কোনোদিন কোনো সফটওয়্যার বানায়নি। এরা বানিয়েছিল অপরাধের টাকাকে লুইধ করার এক অভেদ্য বর্ম। হিটম্যান বা কন্ট্রাক্ট কিলিংয়ের মাধ্যমে উপার্জিত রক্তমাখা টাকা এই কোম্পানিগুলোর নাম দিয়ে লুইধ ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করানো হতো। তদন্তে উঠে এসেছে আরও এক ভয়ঙ্কর তথ্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট আছে। আমাদের দেশের ব্যাংকিং নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির এতগুলো অ্যাকাউন্ট থাকা অস্বাভাবিক। এছাড়া সন্দেহজনক লেনদেন হওয়া মাত্রই তা নজরদারিতে আসার কথা। কিন্তু ফয়সাল ছিল অত্যন্ত চতুর। সে জানত কিভাবে সিস্টেমের ফাঁক গলে বের হতে হয়। প্রায় কোটি টাকা লেনদেন শেষে এই অ্যাকাউন্টগুলো এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই ঘটনা আমাদের দেশের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ও নিরাপত্তার ত্রুটিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ফয়সাল কিন্তু নতুন কোনো অপরাধী নয়। গত বছর একবার সে মারাত্মক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সে জামিন পেয়ে বেরিয়ে আসে।
জামিন পাওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে ওঠে। তার উপর আগে থেকেই গোয়েন্দা নজরদারি ছিল, কিন্তু সে চোখের পলকে সবার নজর এড়িয়ে ১২৭ কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ চালিয়ে গেছে। বর্তমানে সিআইডি ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে। মানি লন্ডারিং আইনের আওতায় এখন প্রতিটি ট্রানজ্যাকশন কঠোরভাবে যাচাই করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো, ফয়সাল এত চতুরতার সাথে লেনদেন করেছে যে আসল প্রেরককে খুঁজে বের করা এখন এক বিরাট চ্যালেঞ্জ। প্রেরকের নাম হয়তো ভুয়া, আইপি অ্যাড্রেস হয়তো বিদেশের, সব মিলিয়ে এক গভীর রহস্যের জাল গোয়েন্দাদের চোখের সামনে ছড়িয়ে আছে। প্রশ্ন হলো, এই হত্যাকাণ্ডের পেছনে কি শুধুই আধিপত্য বিস্তারের লোভ খেলা করেছে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো দেশি বিদেশি আন্তর্জাতিক চক্র? ১২৭ কোটি টাকার এই বিশাল লেনদেনের আড়ালে আসল সত্য চাপা পড়ে যায় কিনা তা জানতে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। 2,41,00,000 টাকার মতো এত বিশাল অঙ্কের নগদ টাকা যারা একটি খুনের জন্য যোগান দিতে পারে, তারা অবশ্যই কোনো সাধারণ মানুষ নয়। আপনার কি মনে হয়, এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা কারা হতে পারে? কোনো প্রভাবশালী রাজনৈতিক গডফাদার যারা নিজের হাত পরিষ্কার রাখতে ফয়সালের মতো শুটারদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো আন্তর্জাতিক মাফিয়া চক্র যারা বাংলাদেশকে তাদের ট্রানজিট হিসেবে ব্যবহার করছে? এই খুনি এখন পলাতক, তার ব্যাংক ব্যালেন্স এখন সরকারের জিম্মায়, কিন্তু ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর যারা ফয়সালকে কোটি টাকার সাম্রাজ্য বানাতে সহায়তা করেছে, সেই অদৃশ্য হাতগুলোও এখনও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু কতদিন ফয়সাল আর তার অর্থের যোগানদাতারা আইনের আওতার বাইরে থাকবে? জনগণ আজ এটাই জানতে চায়। আপনার কি মনে হয়, পর্দার আড়ালে থাকা সেই গডফাদাররা ধরা পড়বে? ঢাকা ৮ আসনে ওসমান হাদি, তাকে যখনই তার উপরে অ্যাটাক করা হয়েছে এবং তার উপরে মোটামুটি সন্ত্রাসীরা হামলে পড়েছে, তো তখনই কিন্তু বাংলাদেশের মানুষ ধারণা করছিল যে এই ওসমান হাদিকে যে মেরে ফেলা হয়েছে, এই ঘটনায় নিশ্চয়ই আওয়ামী লীগ বা ভারত তারাই মূলত জড়িত রয়েছে, তাদের ইন্ধনেই মূলত এই ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে ওসমান হাদি তিনি বাংলাদেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলেছেন, তিনি ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বদা কথা বলেছেন, তিনি সর্বদা এদেশের জন্য তিনি কাজ করেছেন এবং জুলাই অভ্যুত্থানে তিনি সামনের সারিতে থেকে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং পাশাপাশি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু পিনাকি ভট্টাচার্য সহ বাংলাদেশের বেশ কিছু মানুষ এই বিষয়টা নিয়ে কিন্তু ভিন্ন দিকে মূলত মোড় নিয়েছে এবং তারা বলতেছে যে এই ওসমান হাদিকে যে শেষ করে ফেলা হয়েছে, এর পিছনে বিএনপি নেতা মির্জা আব্বাস সাহেব তিনি জড়িত আছেন। এর কারণ, কয়েকটা কারণ তারা উল্লেখ করছে যে বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি যেহেতু ওসমান হাদির সেই যে আসন, সেই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সুতরাং ওসমান হাদি যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, তিনি নির্বাচনে না দাঁড়ালে তখন এই মির্জা আব্বাস তিনি খুব সহজে নির্বাচিত হয়ে যাবেন। এবং পাশাপাশি ওসমান হাদির জানা যায় নাকি মির্জা আব্বাস সাহেব তিনি যায়নি, তারপরে আরও বেশ কিছু বিষয় কিন্তু মূলত এই অনেক অ্যাক্টিভিস্ট তারা কিন্তু উল্লেখ করতেছে এবং যেই কারণেই কিন্তু, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এই যে ওসমান হাদিকে যারা মেরে ফেলেছে, অ্যাটাক করেছে সরাসরি ফয়সাল সহ আরও যারা, তো তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে যে লেনদেনগুলো হয়েছে, এই লেনদেনগুলো যেই ব্যাংকের মাধ্যমে হয়েছে সেই ব্যাংকে এই মির্জা আব্বাস সাহেব বিএনপি নেতা তার শেয়ার রয়েছে, যে কারণে তিনি জড়িত থাকতে পারেন বলে কিন্তু অনেকে আশঙ্কা করছেন। কিন্তু এই বিষয়টা নিয়ে এখন মোটামুটি পুরো দেশেই অনেক আলোচনা এবং পর্যালোচনা চলছে, তবে প্রমাণ সহকারে কোনো কিছুই এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি এই ঘটনার সাথে জড়িত বা তিনি কোনোভাবে এই ঘটনায় সরাসরি তিনি মাস্টারমাইন্ড ছিলেন বা তিনি আদেশ দিয়েছেন বা কোনোভাবে তিনি জড়িত, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যারা মূলত এই ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় যারা মূলত অ্যাটাক করেছে এবং যারা ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে, তারা এবং তাদের আত্মীয় স্বজন সকলকেই কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যে যত দ্রুত সম্ভব এই ওসমান হাদিকে যারা মেরে ফেলেছে তাদেরকে যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করতে হবে।
তাদের বিচার খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। এদেশের মানুষ স্পষ্টভাবে যেন দেখে যে দেশপ্রেমিক কোনো মানুষকে যদি দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয় তাহলে যারা এর সাথে জড়িত তাদের সর্বোচ্চ বিচারের মুখোমুখি হতে হয়। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।